৮,০০০ নমুনা পরীক্ষায় আক্রান্তের নতুন রেকর্ড। করোনা চিকিৎসায় চালু হলো সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার। বেকার ৫০ লাখ পরিবারের কাছে পৌঁছাতে শুরু করেছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। খুশি উপকারভোগীরা। ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানতে পারে মঙ্গলবার রাতে। উপকূলের বাসিন্দাদের সময় মতো আশ্রয় কেন্দ্রে আনার নির্দেশ। শেখ হাসিনার জন্যই বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ওবায়দুল কাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, শীতে যুক্তরাষ্ট্র ও ইউরোপে বাড়তে পারে করোনা সংক্রমণ, আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশে করোনা আক্রান্তের নতুন রেকর্ড। একদিনে ৮,১১৪ জনের পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,২৭৩ জন। মারা গেছে ১৪ জন। এর মধ্যে ঢাকায় ৯ এবং চট্টগ্রাম বিভাগে ৫ জন, ১৩ জনই পুরুষ। আর নতুন ২৫৬ জন সুস্থ হওয়ায় এই সংখ্যা ৪,৩৭৩ জন। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৭%। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, ২৪ ঘন্টায় ৪২টি ল্যাবে ৮,১১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত ১,২৭৩, যা এ পর্যন্ত সর্বোচ্চ। মারা গেছে আরও ১৪ জন, ১৩ জনই পুরুষ। আক্রান্তের সংখ্যা বেড়ে ২২,২৬৮ এবং প্রাণহানি ৩২৮। নতুন করে সুস্থ হয়েছে ২৫৬ জন। শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায় ১,২৭৩টি। এ পর্যন্ত শনাক্ত ২২,২৬৮ জন। মৃত্যুবরণ করেছেন গত ২৪ ঘন্টায় ১৪ জন এবং এ পর্যন্ত ৩২৮ জন। ১৩ জন পুরুষ এবং ১ জন নারী। ঢাকার সিটির মধ্যে ৫ জন, চট্টগ্রামের মধ্যে ৪ জন এবং ঢাকার কেরানীগঞ্জ এবং সাভারে একজন করে, কুমিল্লার ১ জন, নারায়ণগঞ্জের ১ জন এবং শরীয়তপুরের ১ জন। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ১৯.৬৪% এবং মৃত্যুর হার ১.৪৭%। বর্তমানে আইসোলেশনে আছে ৩,২৪৮ ও কোয়ারেন্টাইনে ৪৯,৪১৭ জন। ঢাকা মহানগরীতে বেড়েছে আইসোলেশন শয্যা। গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরীতে ২০০টি আইসোলেশন শয্যা বেড়েছে এবং মোট আইসোলেশন সংখ্যা ৯,১৩৪টি। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০টি, ময়মনসিংহ নার্সিং ডরমেটরিতে আরো ২০০টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে ৩,১০০টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৬,০৩৪টি আইসোলেশন শয্যা রয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৬১৭টি প্রতিষ্ঠান প্রস্তুত আছে, যেখানে সেবা পাবেন ৩১,১৬৫ জন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, টাটকা শাকসবজি, ফলমূল এগুলো বেশি করে আমাদের খাদ্য তালিকায় রাখি। প্রোটিনও আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। কারণ স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। কোভিড-১৯ চিকিৎসায় চালু হলো বসুন্ধরা আইসোলেশন সেন্টার। এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ অস্থায়ী হাসপাতাল। ২,০১৩ শয্যার এই আইসোলেশন সেন্টারে আছে ৭১টি আইসিইউ। দুপুরে আইসোলেশন সেন্টারটি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী এবং জানান ১,৫০০ শয্যার উত্তর সিটি কর্পোরেশন ভবনে নির্মিত আইসোলেশন সেন্টারটিও দ্রুত চালু করা হবে। রাসেল খানের রিপোর্ট। চালু হলো বসুন্ধরা কনভেনশন সেন্টারে নির্মিত ২,০১৩ শয্যার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইসোলেশন সেন্টার। পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার রাখার পাশাপাশি ৭১টি আইসিইউ বেড থাকছে এই আইসোলেশন সেন্টারে। দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, বসুন্ধরার এই আইসোলেশন হাসপাতাল ছাড়াও প্রস্তুত রয়েছে ঢাকা উত্তর সিটির আইসোলেশন সেন্টার। এই কনভেনশন সেন্টার যোগ দেওয়ার ফলে এবং আরেকটি নর্থ সিটি কর্পোরেশন যেটা আমরা তৈরি করে ফেলেছি, আশা করি আগামী সপ্তাহ ১০ দিনের মধ্যে যেটা রেডি হয়ে যাবে। এই দুইটি যখন যোগ হলো তাহলে পরে আমাদের বেডের সংখ্যা হয়ে গেল
আরও 3,500। মন্ত্রী জানান, কোভিড রোগীদের 85% ঢাকায় সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং মানুষের চলাচল সীমিত করার তাগিদ দেন মন্ত্রী। যে সমস্ত সংস্থার এই দায়িত্ব আছে যে ট্রান্সপোর্ট কন্ট্রোল করা, দোকান কন্ট্রোল করা, রেস্টুরেন্ট কন্ট্রোল করা, যে সমস্ত শিল্প কন্ট্রোল করা, তারা জানি আরও জোরদার ভূমিকা রাখে। সংবাদকর্মীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই সেন্টারে 200 শয্যা বরাদ্দ রাখতে সরকারের প্রতি অনুরোধ জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দেব। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীতে বেকার হয়ে পড়া 50 লাখ পরিবারকে দেয়া প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাতে শুরু করেছে। পরিবার প্রতি 2,500 টাকা উপকারভোগী মানুষের সংখ্যা 2 কোটি। ঈদ উপহার পেয়ে দারুণ খুশি উপকারভোগীরা। বিপদে পাশে দাঁড়ানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বিশ্ব মহামারী করোনা থামিয়ে দিয়েছে সবকিছু। থেমে গেছে উৎপাদনের চাকা, আয়ের পথ বন্ধ হয়েছে কামার কুমার, তাঁতি, নরসুন্দর, বাস শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষের। এ অবস্থায় বিষণ্ণ সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। 50 লাখ পরিবারকে ঈদ উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সে দেশব্যাপী মোবাইল ব্যাংকিং পরিষেবায় নগদ অর্থ প্রদানের এ কর্মসূচি উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসে থাকা অবস্থায় কয়েকটি পরিবারের মোবাইলে টাকা পৌঁছে যায়। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে দারুণ খুশি সুবিধাভোগীরা। এই 2,500 টাকা ভাই আমরা খুবই খুশি। ঈদ উপলক্ষে ছেলে সন্তান নিয়ে আমরা কিছু বাজার সদাই করে খাইতে পারবো। জেলা প্রশাসক জানান, 16 ক্যাটাগরির কর্মহীন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের তালিকা দেয়া হয়েছে। অসহায় গরিব মানুষগুলো কিছুটা হলেও তারা এই টাকাটি ব্যবহার করে তাদের এই দুর্যোগকালীন সময়টাকে তারা ব্যবস্থা করতে পারবে। ঈদ উপহার পেতে শুরু করেছে মৌলভীবাজারের ঘরবন্দি নিম্ন আয়ের কর্মহীন মানুষেরা। কৃতজ্ঞতার হাসি তাদের চোখে মুখেও। ভাইয়া, আমি অনেক খুশি হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেভাবে মানুষের খেদমত করতেছেন, আজীবন আপনি যেন মানুষের মধ্যে বেঁচে থাকেন। জেলা প্রশাসক জানান, বারবার যাচাই বাছাই করে তালিকা করা হয়েছে। এতে জেলার 55,000 পরিবারের কয়েক লাখ মানুষ উপকৃত হবে। এছাড়া সরকার জেলার চা শ্রমিকদের পাশে আছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। সামাজিক সংক্রমণ বা এই ট্রান্সমিশন থেকে আমরা রক্ষা পাইতে হইলে দূরত্ব বজায় রাখতে হবে। 11টা ক্যাটাগরির লোকজন এই আর্থিক সহযোগিতাটা পাবে এবং বাকি যারা থাকবে তারাও সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের সহযোগিতা পাবে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় 75,000 কর্মহীন পরিবারের মাঝেও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। করোনা দুর্যোগের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আম্পান। ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে বাংলাদেশের 2 বন্দরের দিকে এগোচ্ছে। সাগর উত্তাল থাকায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ক্রমশ গতি পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি ঘন্টায় 5 থেকে 6 কিলোমিটার বেগে এগোচ্ছে। 19 অথবা 20 তারিখে আম্পান উপকূলে আঘাত হানতে পারে। মফিউর রহমানের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান শক্তি নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে। সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তর জানায়, আম্পান দেশের সমুদ্রবন্দরগুলো থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে অবস্থান করছে। গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি ঘন্টায় 5 থেকে 6 কিলোমিটার বেগে এগোচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ারে এটা অগ্রসর হচ্ছে। সেটা যদি বলি তাহলে হয়তো বা 19-20 এর এই সময়ের মধ্যে হয়তো বা অতিক্রম করবে। তবে এখন আমরা বলিনি যে কোন জায়গা দিয়ে অতিক্রম করবে, আমাদের কন্টিনিউয়াস ওয়াচে আছে এটা।
ঘূর্ণিঝড় আম্পানের গতিপথ এখনও নির্দিষ্ট না, এটি উড়িষ্যা অথবা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। অলরেডি মেঘের যে বিস্তৃতি সেটা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এসে গেছে। যখন প্রায় কাছাকাছি আসবে, ল্যান্ডফল হতে আরও 5-6 ঘন্টা দেরি থাকবে, তখন হয়তো আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের আকাশসীমা মেঘে ঢেকে যাবে। তখন হয়তো বা এটা দেখা যাবে যে এটার গতিবিধিটা বোঝা যাবে, ঘূর্ণিঝড়ের স্পিড কেমন। সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকার ছোট বড় নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী ওয়ার্নিং দেওয়ার সাথে সাথে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে এবং সেই সাথে তাদেরকে বলা হচ্ছে যে তারা গভীর সাগরে বিচরণ না করে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে এক দুর্যোগের মধ্যে আরেক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিতে হচ্ছে বাংলাদেশকে। ধেয়ে আসা ঘূর্ণিঝড় আম্পান থেকে উপকূলীয়বাসীকে রক্ষায় প্রস্তুতি নিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানিয়েছেন, উপকূলের বাসিন্দাদের সময় মতো আশ্রয় কেন্দ্রে আনা ও তাদের খাবার নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হচ্ছে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন জে.ইউ. জুবায়ের। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। মোকাবেলায় জরুরি ভার্চুয়াল সভায় বসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সময় মতো গবাদি পশুসহ উপকূলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সবাইকে সচেতন করতে স্বেচ্ছাসেবীদের মাঠে নামানোর কথা বলা হয়েছে। বৈঠক শেষে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট খাদ্য মজুদ আছে। কোনো সুযোগ দেওয়া যাবে না, কোনো দুর্বলতা রাখা যাবে না, কোনো গ্যাপ রাখা যাবে না। শতভাগ প্রস্তুতি রাখতে হবে, যাতে পরিস্থিতি যেটাই হয় আমরা যেন মোকাবেলা করতে পারি, আমাদের জন্য প্রতিটা নাগরিকের জীবন যেন আমরা রক্ষা করতে পারি। খাদ্য সরবরাহের জন্য জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদের কাছে প্রচুর পরিমাণে চাল এবং নগদ অর্থ খাদ্য মজুদ আছে। প্রতিমন্ত্রী জানান, সংক্রমণ ঝুঁকি এড়াতে আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব রাখার বিষয়টি মাথায় রাখা হয়েছে। এই জন্য আমরা অন্যান্য বারের চেয়ে এবার বেশি সংখ্যক আশ্রয় কেন্দ্র নির্ণয় করার জন্য নির্দেশনা দিয়েছি। এখানে মহিলা শিশুদের জন্য যাতে আলাদা ব্যবস্থা করে এবং প্রতিবন্ধীদের প্রতি যেন দৃষ্টি দেওয়া হয় এবং গর্ভবতী মা যারা থাকে তাদের প্রতি যেন খেয়াল রাখা হয়, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো হাসপাতালে যে কোনো রোগী গেলে তাকে রিসিভ করতে হবে, প্রাথমিক চিকিৎসা দিতে হবে। শিশু খাদ্যের মজুদ আছে বলেও জানান প্রতিমন্ত্রী। আর একটা বরাদ্দ দিব। জে.ইউ. জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার জন্যই বাংলাদেশ বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং যুদ্ধাপরাধের বিচার করে তিনি জাতিকে কলঙ্ক মুক্ত করেছেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে করোনা সংকট জয় করে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও আশাবাদী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজন করা হয় এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত হন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নানা ষড়যন্ত্র হয়েছে, তবুও শেখ হাসিনার নেতৃত্বেই চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ বিজয়ের দ্বার প্রান্তে। আনন্দকারের মধ্যে মিছিলে মিছিলে এই নগরীতে সেদিন এক অবিস্মরণীয় অচিন্তনীয় দৃশ্যের অবতারণা। এদিকে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রসঙ্গ তোলেন তথ্যমন্ত্রী। বলেন, সেদিন সব ষড়যন্ত্র ভেদ করে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু কন্যা যখন বাংলাদেশে ফিরে আসার প্রত্যয় ঘোষণা করেন, তখন জিয়া রহমান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। দেশে আসার প্রত্যয় ঘোষণা এবং আন্তর্জাতিক চাপের কারণে জিয়া রহমান তাকে দেশে আসতে দিতে বাধ্য হয়েছিল। খাদ্য ঘাটতির বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে উন্নয়নশীল দেশের কাতারে নেয়ার নেপথ্যে শেখ হাসিনাই কারিগর বলে উল্লেখ করেন আওয়ামী লীগ নেতারা। জিয়া রহমান সে অনুমতি দেয়নি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 1975 সালে 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার প্রায় 6 বছর পর 1981 সালের এই দিনে দেশে ফেরেন শেখ হাসিনা। বাঙালি জাতির ক্রান্তিকালে নানা ষড়যন্ত্র উপেক্ষা করে মাটি ও মানুষের টানে ফিরে আসেন তিনি। তাকে অভ্যর্থনা জানায় লাখো জনতা। এ সময় স্বজনহারা বঙ্গবন্ধু কন্যার সজল চোখ আবেগ আপ্লুত করে সমবেত জনতাকে। শেখ হাসিনার বেশে সেদিন বঙ্গবন্ধুই যেন ফিরে এসেছিলেন। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট।
একদল বিপথগামী সেনা সদস্য ১৯৭৫ সালের ১৫ই আগস্ট হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, শিশুপুত্র রাসেল, শেখ জামাল, শেখ কামাল, 2 পুত্রবধূ সহ শেখ হাসিনার প্রায় সব স্বজনকে। বিদেশে থাকায় বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা এবং ছোট মেয়ে শেখ রেহানা প্রাণে বেঁচে যান। ক্ষমতাসীনদের ষড়যন্ত্রে বিভক্ত আওয়ামী লীগকে রক্ষা করতেই ১৯৮১ ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর কন্যার অনুপস্থিতিতে দলের কাউন্সিলে তাকে সর্বসম্মতিক্রমে সভাপতি করা হয়। পরে দলের ১১ সদস্য দিল্লি গিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে আহ্বান জানান। 3 মাস পর দেশে ফেরেন তিনি। বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন, ক্রান্তিকালে বাংলাদেশ। এমন সময় ১৯৮১ সালের ১৭ মে ফিরে আসেন শেখ হাসিনা। দীর্ঘ ৬ বছরের নির্বাসন শেষে দেশের মাটিতে পা রেখে অস্তিত্বের জানান দেন বঙ্গবন্ধু কন্যা। যেদিন নেত্রী দেশে ফিরে আসেন, আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস দেখে, আমাদের এই ঐক্যবদ্ধ বিক্ষোভ দেখে, আমাদের নেত্রীকে বরণ করার এই যে আমাদের যে সংগঠিত রূপ, এটা দেখে তৎকালীন সামরিক জান্তা এবং তাদের ভিত কেঁপে তারাও ভয় পেয়ে গিয়েছিল। জনতার আনন্দ স্রোতে ঝড় ঝাপটাও হার মেনেছিল সেই মাহেন্দ্রক্ষণে। বাঙালি আরেকবার বরণ করে নিয়েছিল বঙ্গবন্ধুর আদর্শকে। লাখো জনতার সংবর্ধনায় শেখ হাসিনা বলেছিলেন, আমি সব হারিয়ে আপনাদের কাছে এসেছি, আমার আর হারাবার কিছু নেই। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে প্রথমে দলের হাল ধরেছিলেন, পরে দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নেন তিনি। জাতিকে নিয়ে যান অনন্য উচ্চতায়। স্বৈর শাসনের অবসান, গণতন্ত্র প্রতিষ্ঠা, বাঙালির ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার পর বিশ্বসভায় আসন তৈরি করে নেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। নিচে বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনায় কষ্টে থাকাদের পাশে বিভিন্ন সংগঠন, ত্রাণের পাশাপাশি দেয়া হচ্ছে ঈদের পোশাক। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। কষ্টে থাকা দরিদ্রদের ত্রাণ দেয়া অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিচ্ছেন তারা। পাশাপাশি ঈদ উপলক্ষে দেয়া হচ্ছে নতুন পোশাক। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা সতর্কতায় সরকারি ছুটিতে কষ্টে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও চলছে ত্রাণ সহায়তা। জনপ্রতিনিধিরাও কর্মহীন শ্রমজীবীদের পাশে দাঁড়িয়েছেন। রাজধানীর আগারগাঁ এলাকায় কাউন্সিলররা খাদ্যের পাশাপাশি দিচ্ছেন ঈদের পোশাক, যাতে এই কাপড়টা পেয়ে তাদের ঈদের আনন্দটা একটু তারা নিজেরা অনুভব করতে পারে। রমনা থানা এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের মানুষের হাতে তুলে দিয়েছেন ত্রাণ সহায়তা। যতদিন পর্যন্ত আমাদের ত্রাণ এসেছে বা আমরা ব্যক্তিগতভাবে দিয়েছি, আমরা কিন্তু হিজড়া সম্প্রদায়কে সবসময় রেখেছি। উত্তর সিটির বেরাইদ এলাকায় শতাধিক পরিবারের হাতে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করে মহানগর উত্তর আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর সারা ঢাকা শহরে আজকে ত্রাণ বিতরণ আমরা করে যাচ্ছি। সেগুনবাগিচা এলাকায় হাজার খানেক পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছে ফেনী সমিতি। যারা অসহায় এবং কর্মহীন তাদের সাহায্যার্থে আমরা ফেনী সমিতি ঢাকা এগিয়ে এসেছি। মতিঝিলের সোনালী ব্যাংক, বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটি 2 শতাধিক দুস্থ মানুষের মধ্যে নিত্যপণ্য বিতরণ করেছে। দুনিয়া এলাকায় 1000 মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে ব্যুরো বাংলাদেশ নামের একটি সংগঠন। ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রায় 500 ছিন্নমূল মানুষের হাতে ইফতার তুলে দেন যুবলীগ নেতা কামরুল হাসান লিংকন এবং তাজভিরুল হক অনু। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সারা দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। নোয়াখালী, পটুয়াখালী, গোপালগঞ্জ ও রংপুরে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 6 জন। প্রতিনিধিদের সহায়তায় আফসানা লিনা রিপোর্ট। নোয়াখালীর চাটখিল ও হাতিয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। তাদের 2 জনেরই বয়স 50-এর উপরে। রংপুর ও পটুয়াখালীতে ব্যবসায়ী এবং চিকিৎসক সহ 3 জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদরে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন।
ফেনীতে নতুন করে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গাজীপুরে আরও ৮ জন পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়ায় ১২ পুলিশ সদস্য সহ করোনায় আক্রান্ত ১৪ জন। পঞ্চগড়ে ঢাকা ফেরত এক নারী সহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গায় ২ ম্যাজিস্ট্রেট ও একজন চিকিৎসক সহ আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও দিনাজপুরে নতুন করে ১৮ জন, সিলেটে ১৮, রংপুরে ১১, ভোলায় ৬, পিরোজপুরে ৩ ও ঠাকুরগাঁয়ে নার্স সহ ৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এদিকে ভোলায় ৩টি হাসপাতালে চালু হলো করোনা নমুনা সংগ্রহের বুথ। ঝিনাইদহে করোনা আক্রান্ত ৪৩ জনের মধ্যে ৬ চিকিৎসক সহ ১৫ জনকে করোনামুক্ত ঘোষণা করেছে চিকিৎসকরা। আফসানা নীলা, ২১ টেলিভিশন। করোনা সংক্রমণের মাত্রা বাড়লেও রাজধানীর রাজপথে মানুষ ও যান চলাচলের সংখ্যা কমছে না। রাজধানীর প্রধান সড়কগুলোতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ, রয়েছে সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহন। তবে গাড়ি বাড়লেও পুলিশের উপস্থিতি নেই আগের মতো, যার কারণে প্রতিটি সিগন্যালে অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া রাজধানী থেকে বের হওয়ার প্রধান সড়কগুলো অরক্ষিত থাকায় যানবাহন ও মানুষ ইচ্ছে মতো আসা যাওয়া করছে। রাজনীতির ময়দানেও করোনার থাবা। সভা সমাবেশ নেই, নেই মিছিল স্লোগান। রাজনৈতিক দলগুলোর কার্যালয়গুলোতে প্রাণ নেই, আসেন না নেতাকর্মীরা। নেতাকর্মী শূন্য পার্টি অফিসগুলো বড় বেশি বেমানান। করোনাকালে রাজনৈতিক দলগুলোর কার্যালয়ের চিত্র তুলে ধরেছেন জসিম জুয়েল। বিশ্ব ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে করোনা, রাজনীতির মাঠেও করোনার প্রভাব। বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাজ্যের নীরবতা। নেতাকর্মী না থাকায় গেট বন্ধ কার্যালয়টি যেন মুখ ভার করে আছে। করোনা হওয়ার পর থেকে এখন বর্তমানে কেউ আসতেছে না, এখন একমাত্র আমরাই। ধানমন্ডি ৩ নম্বরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের চিত্র একই রকম। কয়েকজন নেতা মাঝে মাঝে আসলেও সামনের রাস্তাটি বড় বেশি বিষণ্ণ। নয়াপল্টনে বিএনপির কার্যালয়েও খা করছে। নেতাকর্মীদের আনাগোনা একেবারেই নেই। কার্যালয়টির এই চিত্র বড্ড বেশি বেমানান। দাপ্তরিক কার্যক্রম সবই চলছে, কিন্তু মূলত নেতাকর্মী তার আনাগোনা খুবই কম। একই চিত্র অন্য রাজনৈতিক দলের অফিসেও। জাতীয় পার্টির অফিসে কোথাও কেউ নেই। চেয়ারম্যান সাহেব নিজে টেলিফোন করে আমার সাথে কথা বলছে এবং ওনার পিএ সাহেব আসে, ওনার খোঁজ খবর নেয়। কমিউনিস্ট পার্টির অফিসও দাঁড়িয়ে আছে নীরবে। মহামারীর কারণে মানুষজনকে ওই মাঝে মাঝে আসে ছিটা বাটা আর কি, এরকম না। এখন তো লোকজন আসে না, ওই দেখাশোনা করার মতো এই আর কি, নেতারা মাঝে মধ্যে আসে। ইসলামী দলগুলোর কার্যালয়ে করোনা দুর্যোগের ছাপ অনেকদিন পা পড়েনি নেতাকর্মীদের। দলগুলোর কার্যালয়ের অফিস সহকারীরা বলেন, নেতারা কার্যালয়ে না আসলেও দলীয় কার্যক্রম সীমিত আকারে চলছে। করোনা দুর্যোগ কেটে যাবে, আবারও সরগরম হবে রাজনীতি, প্রাণ ফিরে পাবে রাজনৈতিক দলগুলোর অফিস। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা দুর্যোগের সময় ফিরে আসা প্রবাসীদের দেশেই পুনর্বাসনের পরামর্শ বিশেষজ্ঞদের। একই সঙ্গে তেল নির্ভর মধ্যপ্রাচ্যের পাশাপাশি নতুন শ্রমবাজার খোঁজারও তাগিদ দিয়েছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য বলছে, শুধু ২০১৯ সালেই ৭ লাখেরও বেশি বাংলাদেশি কর্মসংস্থানের জন্য বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। এর মধ্যে ৩,৯৯,০০০ই সৌদি আরব গেছেন। পাশাপাশি কাতারে ৫০,০০০, ওমানে ৭২,০০০, কুয়েতে ১২,০০০ এবং সংযুক্ত আরব আমিরাতেও গেছেন প্রায় ৩৫,০০০ বাংলাদেশি। করোনার ধাক্কা লেগেছে তেল সমৃদ্ধ অর্থনীতিতে। দাম পড়েছে জ্বালানি তেলের, ফলে বিপুল সংখ্যক প্রবাসীকে দেশে ফিরে আসতে হতে পারে। তাই দেশেই তাদের পুনর্বাসনের কোনো বিকল্প নেই। ব্যাপক জনগোষ্ঠীর চাপ, কর্মসংস্থান সৃষ্টির চাপ বাংলাদেশ সরকারের উপরে, রাষ্ট্রের উপরে এসে পড়বে। রেমিটেন্স কমে আসবে। রেমিটেন্স নির্ভর পরিবারগুলোর ভরণ পোষণ অলরেডি সমস্যার মুখে, আরও সমস্যার মুখে পড়বে। ব্যালেন্স অফ পেমেন্টে ঘাটতি দেখা দেবে। বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে সরকার। পাশাপাশি করোনা পরবর্তী বিশ্বে নতুন সুযোগের অপেক্ষায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এট দ্য টাইম অফ অ্যারাইভাল আমরা প্রতি প্রবাসী কর্মীকে ৫,০০০ টাকা করে একটা প্রণোদনা দিচ্ছি। আর লং টার্ম সাপোর্ট হচ্ছে, আমরা ইতিমধ্যেই আমাদের ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড থেকে ২০০ কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী আজকেও একটা ঘোষণা দিয়েছেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে আরো ৫০০ কোটি টাকার একটা এই ধরনের প্রণোদনা প্যাকেজ
আসবে। আমরা মনে করি যে করোনা উত্তর সময়ে একইভাবে নতুন সুযোগও সৃষ্টি হবে। তো সেই জন্য আমরা কিভাবে সেই ডাইনামিক্সে সেই নতুন মার্কেটের চাহিদা অনুযায়ী কাজ করতে পারবো সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। সুযোগ আসুক বা না আসুক, নতুন বাজার খুঁজতে কূটনৈতিক তৎপরতা চালানোর তাগিদ বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাজেটে কৃষি, খাদ্য ও স্বাস্থ্য খাতে প্রাধান্য দাবি, প্রয়োজনে উন্নয়ন বরাদ্দ কমানোর পরামর্শ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। মহামারীর কঠিন সময়ে নতুন অর্থবছরের বাজেটে কৃষি, খাদ্য, নিরাপত্তা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রয়োজনে উন্নয়ন বরাদ্দ কমানোরও পরামর্শ এসেছে। স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সংস্কার করা হবে বলেও জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। করোনায় থমকে আছে সার্বিক অর্থনীতির চাকা। এর মধ্যে চলে এসেছে 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময়। এবার ভিন্ন প্রেক্ষাপটে আগামী 11 জুন বাজেট উপস্থাপন করতে হচ্ছে অর্থমন্ত্রীকে। 2020 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের কঠিন এ সময়ে যখন বিশ্ব অর্থনীতির উপরেই ধাক্কা, তখন কোন দিকটিকে বিশেষ গুরুত্ব দিতে হবে, কোন খাতকে বা বেশি বরাদ্দ দিতে হবে, এই বিষয়গুলোই এখন সামনে চলে এসেছে। অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দিকটাই এখন ভাবতে হবে। স্বাস্থ্য নিরাপত্তা, দ্বিতীয়টি হলো খাদ্য নিরাপত্তা এবং তৃতীয়টি হলো কর্ম নিরাপত্তা। যে তিনটি জিনিসের ক্ষতি আমরা এই অর্থ বছরের 4 মাসে দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো যাতে ধীরে ধীরে আমরা পুষিয়ে নিতে পারি, আগামী বাজেটে সেই লক্ষ্যেই সাজানো দরকার। পরিকল্পনা মন্ত্রী বলছেন, বাজেটে এবার ব্যাপক সংস্কারের পরিকল্পনা আছে। সেই সাথে বরাদ্দ বাড়বে কৃষি ও স্বাস্থ্য খাতে। করোনার যে ভয়ঙ্কর একটা ধাক্কা ছিল, অনেকটা কিন্তু কৃষির ফলনে, খাদ্যের প্রাপ্তিতে এটা সহনীয় হয়ে গেছে। তো এই কৃষিটাকে আরও শক্তিশালী করতে হবে। উন্নয়ন কাজকে একেবারে অবহেলা করারও কোনো সুযোগ নেই বলে জানান মন্ত্রী। অর্থনীতির যে ক্ষতিগুলো হয়ে গেছে সেইগুলোকে সংস্কার করে পুনর্বাসিত করতে হবে। পরপর অনেকগুলো বাজেটে আমরা এখন থেকে স্বাস্থ্যের দিকে আমাদের বরাদ্দ যথাযথ দেওয়ার চেষ্টা করা হবে। অপচয় রোধ করে অতিরিক্ত খরচ কমানো হবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। 1 টাকা ব্যয় করলে 1 টাকার লাভ বা 1 টাকার ফল পেতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সব থেকে আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড স্বাস্থ্য সেবা। করোনা সংক্রমণের এই সময়ে দম্পতিদের সন্তান না গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বলছেন, করোনা ভ্রূণের ক্ষতি করছে এমন জোরালো প্রমাণ নেই, তবে ঝুঁকি রয়েছে। করোনায় শারীরিক জটিলতা আছে এমন মানুষ মৃত্যু ঝুঁকিতে বেশি থাকছে বলেও এ সময় গর্ভধারণ না করায় মঙ্গল বলছেন তারা। আফসানা লীনার রিপোর্ট। করোনায় গর্ভবতী মা কিংবা ভ্রূণের ওপর ভাইরাসের কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে বিশেষজ্ঞদের মত, প্রভাব যাই হোক এ সময় গর্ভধারণ না করাই ভালো। বিশ্বব্যাপী চলা লকডাউনে বাড়ছে অনিচ্ছাকৃত গর্ভধারণ। জাতিসংঘের জনসংখ্যা তহবিল UNFPA এবং এর সহযোগী সংস্থাগুলোর এক সমীক্ষা এমন তথ্য প্রকাশ করেছে। উদ্বেগ জানিয়ে বলেছে, ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে ভবিষ্যৎ। করোনা সংক্রমিতদের উপসর্গ নিয়ে 7 জন অন্তঃসত্ত্বার ওপর চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে সমীক্ষা করে দেখে এক সদ্যজাতের শরীরে ওই ভাইরাস রয়েছে। তাই সব দিক বিবেচনায় করোনাকালে গর্ভধারণ না করার পরামর্শ চিকিৎসকদের। ভাইরাস ইনফেকশন হলে বাচ্চা ঝুঁকিতে থাকে, বাচ্চা জন্মগত ত্রুটি হতে পারে, যে কোনো সময় এফেক্ট করতে পারে। আমাদের কিন্তু মনে হয় যে এই সময় যদি প্রেগনেন্সিটা না নেওয়া যায়, প্রেগনেন্সিটা অ্যাভয়েড করা যায়, তাহলেই আমরা সবচেয়ে ভালো আমাদের জন্য হবে। তারা বলছেন, প্রথম ও দ্বিতীয় ট্রাইমেস্টারে প্রসূতি করোনায় আক্রান্ত হলে ভ্রূণে প্রভাব পড়বে কিনা তা অনেকটাই অজানা। তাই এখন গর্ভধারণ না করাই ভালো। তবে যারা অন্তঃসত্ত্বা তাদের সংক্রমণ এড়াতে দেয়া হচ্ছে পরামর্শ। প্রেগনেন্সিতে সব সতর্কতা অবলম্বন করতে হবে, ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে, হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, হাঁচি কাশি আসলে সাবধানে থাকতে হবে, সবার কাছ থেকে একটু দূরে থাকতে হবে,
সুষম খাবার দাবার খেতে হবে। একই সাথে অন্তঃসত্ত্বাদের বাড়িতে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ ব্যবহার্য জিনিস আলাদা করে রাখা এবং জ্বর, সর্দি, কাশি হলে দ্রুত পরামর্শ নেওয়ার তাগিদ চিকিৎসকদের। আফসানা নীলা, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল থেকে 3 কোটি মার্কিন ডলার পর্যন্ত ঋণ সহায়তা পাবেন গার্মেন্টস ও টেক্সটাইল কারখানার মালিকরা। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের প্রজ্ঞাপনে বলা হচ্ছে, বিজিএমইএ এবং বিটিএমইএ ভুক্ত কারখানার মালিকদের আমদানি ব্যয় মেটাতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো রপ্তানি উন্নয়ন তহবিল ইএফডি থেকে 3 কোটি মার্কিন ডলার পর্যন্ত ঋণ দিতে পারবে। এর আগে ইএফডি থেকে 2.5 কোটি ডলার পর্যন্ত ঋণ দেওয়া হতো। আবারও নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইসরায়েলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে মৃত অবস্থায় পাওয়া গেল তেল আবিবের বাসভবনে। এবার খেলার খবর। করোনার কারণে চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বাতিল করা হচ্ছে। একই সাথে বাতিল করা হচ্ছে এই মৌসুমের স্বাধীনতা কাপও। প্রিমিয়ার লিগ বাতিল করা হলেও কোনো দলের প্রমোশন কিংবা রেলিগেশন হবে না। মতিঝিলে ফুটবল ফেডারেশনের কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কয়েকজন কর্মকর্তা ভিডিও কনফারেন্সে সভায় যোগ দেন। পরে সভার সিদ্ধান্ত জানান আব্দুস সালাম মুর্শেদী। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 8,000 নমুনা পরীক্ষায় আক্রান্তের নতুন রেকর্ড। করোনা চিকিৎসায় চালু হলো সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার। বেকার 50 লাখ পরিবারের কাছে পৌঁছাতে শুরু করেছে প্রধানমন্ত্রী ঈদ উপহার। খুশি উপকারভোগীরা। ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানতে পারে মঙ্গলবার রাতে। উপকূলের বাসিন্দাদের সময় মতো আশ্রয় কেন্দ্রে আনার নির্দেশ। শেখ হাসিনার জন্যই বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ওবায়দুল কাদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইনে। পরের সংবাদ আর একটাই, দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে।